আপনার 24 ঘন্টা চোখে পানি মেরে মেরে কাজ করছে, বিলিভ মি। সো এমন কিছু তো করা যাবে না আসলে যে নিজেদের অনেক ভালো চাইতে গিয়ে যে আরেকজনের ক্ষতি হবে। সো আমরা অল্প টাইমের মধ্যে অলওয়েজ ট্রাই করি, বা আমরা যারা মিউজিকে আছি টাইমটা একদম ফিক্স থাকে যে এই টাইমের মধ্যে দিতে হবে, ডু অর ডাই। এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, আজ আমি আড্ডাবাজির অতিথি হিসেবে এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছি যিনি একজন সুরস্রষ্টা, অর্থাৎ সাম্প্রতিক বছরগুলোতে তার সুর সঙ্গীতে সৃষ্ট অনেক গান আমরা শুনেছি, প্রশংসা করেছি, কিন্তু নেপথ্যের এই মানুষটিকে খুব একটা জানা হয়নি। অবশ্য শুধু সুরকার, সঙ্গীত পরিচালকই নন, তিনি একজন সঙ্গীত শিল্পীও। হ্যাঁ দর্শক, যার কথা বলছি তার নাম আবরাল সাহির। সম্প্রতি গানচিল মিউজিকে মুক্তি পাওয়া ও জান গানটির অন্যতম সুরকার, সঙ্গীত পরিচালক তিনি। নতুন গানের প্রসঙ্গ ধরে চলুন আবরাল সাহিরের সঙ্গে গল্প করি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। এবং ও জান গানটি নিয়ে কিন্তু আসলে আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছি এবং আমাদের অনেক একটা প্রত্যাশার জায়গা কিন্তু ছিল। ফাইনালি শনিবার রাতে গানটি মুক্তি পেয়েছে এবং আমার কিন্তু দারুণ লেগেছে, আমি খুব উপভোগ করেছি। আসলে একটু জানতে চাই ফিডব্যাকের জায়গা থেকে যে আপনি কেমন রেসপন্স পাচ্ছেন, ফিডব্যাক পাচ্ছেন? ওজান গানটি লিখেছেন আমাদের সবার প্রিয় আসিফ ইকবাল স্যার, অ্যান্ড ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু ভাই। বরাবর মতো সবাই জানেন আসলে ওনারা যখন দুইজন কোনো প্রজেক্টে এক হন, সো এটা অলওয়েজ ব্লাস্ট কিছুই হয়। আর যখন আমার কাছে একটা প্রপোজাল আসে যে এরকম একটা গানের কম্পোজিশন করতে হবে, টিউন করতে হবে, দেন আমি নেমে পড়লাম, ওকে ফাইন, ওনাদের সাথে সুন্দর একটি কাজ করা যাক। ওজান গানটি আমরা যখন সুরের কাজ করি, আমি যখন ফার্স্ট গানটা নিয়ে টিউনে বসছিলাম, দেন আমি আর অংশু ভাই একসাথে প্ল্যান করছিলাম যে এমন কি করা যায় যেটা একটু যেন মানুষের ভালো লাগে, একটু যেন একটু আলাদা লাগে। সো আমি ফিল করছিলাম কি টাইপসের গানগুলা আমাদের এখানে এখন একটু আপাতত মিসিং, আমরা কি এগুলোকে আবার একটু রিটার্ন করব, মানে এগুলোকে আমরা আবার শাফল করে নতুন কিছু করব নাকি। দেন ভাইয়া বললো ওকে লেটস ডু ইট। দেন এক রাতেরই গল্প, ওজান গানটা আমি একটা টিউন করি, টিউন করার পর অংশু ভাই গানটা আসিফ স্যারকে পাঠানোর পরে ভাইয়া তো মানে জাস্ট লিখছে বেস্ট অফ লাক, ওনার খুব পছন্দ হয়েছে। দেন আমি মিউজিক কম্পোজিশনে নেমে পড়ি। এভাবে করতে করতে বেশ প্রায় মাস 3 টাইম লেগেছে। আসলে বেশ কয়েকবার কম্পোজিশন করেছি, সো অনেক কিছু হচ্ছে আমি করছি, বাট আমার মন মতো হচ্ছিল না। পরে ফাইনালি একটা জায়গায় গিয়ে মিউজিকটা দাঁড় করালাম, অংশু ভাই আসলো, ওনার শোনার পর বললো ফ্যান্টাস্টিক আবরাল, আমার এটাই দরকার ছিল। দেন বরাবরের মতো কোনাল আপু অ্যান্ড নিলয়, ওনারা দুইজন আসেন, আসার পর ভোকালটা দেওয়ার পরে বাকিটা তো অডিয়েন্স শুনতেই পাচ্ছে এখন বাকিটা। একদমই তাই। এবং এতগুলো গুণী মানুষ যখন একসাথে হয়েছেন, এরকম একটি আসলে কাজ হবার কথাই ছিল। এবং আমি একটু বলতে চাই যে আপনি তো নিজেও একজন সঙ্গীত শিল্পী, তো আপনি নিজে গানটি না করে আসলে ময়নার মতো এই গানেও কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী কোনাল এবং সেই সাথে নিলয় আহমেদ। তো এদিক থেকে একটু জানতে চাই যে প্রথম যখন আপনি জানতে পেরেছেন যে অন্য একজন শিল্পীর জন্য নতুন একটি গান করতে হবে, সেই মুহূর্তে আপনার প্রতিক্রিয়া কি ছিল? আমার প্রতিক্রিয়া বলতে আসলে আমি তো প্রায় দীর্ঘ 4 বছর হচ্ছে মেবি আমি মানে জাস্ট আমার গানগুলো একটু বেশি করা হয়, যেগুলো আমার মিউজিক কম্পোজিশন এন্ড আমার সুর সঙ্গীত আমি গাই বেশিরভাগ, আসলে যেহেতু মানুষ অডিয়েন্স পছন্দ করে। সো আমাকে যখন আসলে প্রপোজালটা দেওয়া হয়, সো আমি তো নিলয় ওনাকে বেশ দীর্ঘদিন ধরে চিনি, সো সবকিছু মিলিয়ে মনে হলো না এই কাজটা করা যায় আসলে, যেহেতু এখানে যারাই আছেন সবাই বেস্ট যার যার জায়গা থেকে। অ্যান্ড মাঝে মধ্যে একটু চেঞ্জিং এর জন্য থাকে না যে ওকে ফাইন আমার গান তো মানুষ শুনছে, বাট আমার মিউজিকে একটু ডিফারেন্ট সাউন্ডও মানুষ শুনুক, ওই চিন্তা ভাবনা থেকে ভাবলাম ওকে ফাইন একটা কাজ করা যায়, যেহেতু সব ভালোর এক জায়গা আছে, আমি কেন পিছিয়ে থাকবো, ওকে ফাইন আমিও জয়েন করি সবার সাথে। এবং এখন তো আসলে গান শোনার পাশাপাশি আসলে দেখার বিষয়টাও কিন্তু অনেক মুখ্য হয়ে থাকে। তো ওজান গানের মিউজিক ভিডিও আপনার কাছে কেমন লেগেছে, সত্যি করে বলতে হবে একদম? ওজান গানের মিউজিক ভিডিও আসলে অনেকে অলরেডি কমেন্ট করছে, ইউটিউবে কমেন্ট করছে যে আসলে একটা মনে হচ্ছে একটা সিনেমার কোনো গান দেখছে, ওকে ফাইন। অ্যান্ড অংশু ভাই মানে হি ইজ এ বিগ, মানে কি বলবো আসলে উনি অলওয়েজ আসলে মানে বড় কিছু ছাড়া উনি কখনো ছোটখাটো কিছু দিয়ে আমাদেরকে সারপ্রাইজ করা নাই। উনি অলওয়েজ বিগ একটা বড় কিছু একটা নিয়ে উনি আমাদের কাছে আসেন। আসলে ওনার কথা আমি কি বলবো, মানে উনি কি এটা যারা আসলে ওনার কাজ দেখেছেন এ পর্যন্ত মানে বলে শেষ করতে পারবে না। কজ উনি যাদের সাথে কাজ করেছেন প্রতিটা কাজই মানে দর্শক
মুগ্ধতা ছড়িয়েছেন ওনার প্রতিটা কাজেই আসলে। এবং সাম্প্রতিক বছরগুলোতে নাটকের গানে আপনার একটা আধিপত্য কিন্তু আমরা দেখেছি যে অনেক অনেক কাজ করেছেন, উপহার দিয়েছেন এবং দর্শকরাও সেই কাজগুলো আসলে খুব চমৎকারভাবে গ্রহণ করেছে এবং বিভিন্ন লেভেলের কোম্পানির অসংখ্য মিলিয়ন ভিউ হওয়া নাটকের নেপথ্যে কিন্তু আপনি ছিলেন এবং আপনি আছেন। সেদিক থেকে একটু জানতে চাই যে সংখ্যাটি আসলে কত, এখন পর্যন্ত কতগুলো নাটকের কাজ হয়েছে বা কত ভিউ হয়েছে, একটু বিস্তারিত শুনি। আমার যদি নাটকের কথা বলি, খুব একটা তো আসলে গণনা করা হয় না, বাট 300 to 350। ও গড। ওকে, প্রচন্ড মানে অসংখ্য নাটকে কাজ করেছি and দেখা যাচ্ছে আপনার ধরেন আমি যখন শুরু করি স্টার্টিং এ তখন তো আসলে আমাদের 16-17 কথা বলছি, নাটকের গানের কথা। এর আগে তো জাস্ট নিজের সিঙ্গেলস গুলো কাজ করতাম বা বিভিন্ন আর্টিস্টদের জন্য কাজ করতাম। তখন যখন নাটকের কাজগুলো শুরু করি তখন আসলে আমাদের নাটকের যে পরিধিটা ছিল বা মেকিং করার পরিধি বা বাজেট বা যে একটা নাটকে একটা গানও থাকে না, তখন তো আসলে একটু মোটামুটি লাইট বাজেটে সবকিছু খুব সুন্দরভাবে করা হতো তখনকার সময়ে। তো সময়ের সাথে সাথে যখন আসলে উই আর সো লাকি যারা আমরা এখন কাজ করছি, আমরা দেখা গেল আমি যে টাইমে ইন করি তখনও যে আসলে আমাদের মিউজিক্যাল সাইড থেকে যে আসলে অনেক কিছু করার মতো যে আসলে অনেক বিগ বাজেট ছিল তা ছিল না। সো আমি কখনো আসলে এটা চিন্তা করিনি যে আমি কাজ করার সময় আমি রেমুনেশনটা কি পাচ্ছি। আমার টার্গেট ছিল ওকে ফাইন, আমি যখন ভালো কোনো কাজ করব, আমার কাছে মানুষের ভালো লাগবে, সো রেমুনেশনটা আসলে গ্রো হয়ে আমার কাছে অটো আসবে। সো আমি শুরুর দিকে 16-17 দিকে আমি প্রচুর মানে ডেডিকেশন ছিল আমার প্রচুর মিউজিকের প্রতি, দিন রাত আমার এক করে আমি প্রচুর কাজ করেছি, ভালো ভালো কাজ হয়েছে। এন্ড দেখা গেল অনেক নাটক এমনও ছিল যেখানে হচ্ছে আসলে ধরেন গান থাকার কথা না, মিউজিকের অ্যান্ড গানের কোনো বাজেট নেই। দেখা গেল আমি আর ডিরেক্টর আমাদের বন্ডিং এত ভালো ছিল, ওকে ফাইন আমরা নিজেরা মিলে নিজেরাই কাজটা করেছি, ওকে ফাইন চলেন আমরা একটা গান করি, কিভাবে করা যায় দেখি, ওকে ফাইন। সো ব্যাপার করতে করতে দেখা গেল অনেকগুলা না, যে কয়টাতে আসলে আমার মনে হয়েছে এই প্রজেক্টটা একটা গান গেলে আসলে প্রজেক্টটাও ভালো হবে, গানটাও হিট করার চান্স থাকবে। আমি কখনো ওখানে আসলে পিছাই ছিলাম না, আমি ট্রাই করছি ওখানে যেন আমি সাথে থাকি। কারো না কারো তো আসলে ইন্ডাস্ট্রি আপনাকে কি দিচ্ছে তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনিও ইন্ডাস্ট্রির জন্য কদ্দূর কি করছেন, হয়তো বা কোনো এক সময় আপনি রিটার্ন সেটা পাবেন। দেন আমি কাজ করলাম, অনবরত কাজ করলাম, আলহামদুলিল্লাহ। শুরুর দিকের গল্পটা আমিও একটু শুনতে চাইছিলাম, আমার খুব ইচ্ছা ছিল যে নাটকের মিউজিকের সাথে আসলে আপনার পথ চলার গল্পটা কি করে শুরু হলো? আমার পথ চলাটা শুরু হলো, নাটকের পথ চলার কথা যদি বলি, একদম প্রথমের কথা যদি বলি, আমি তখন চিটং এ ছিলাম 2016-তে। এখানকার দুই একজন ডিরেক্টরের সাথে ফোনে কথা হতো। আচ্ছা, হ্যাঁ, সো ফোনে কথা হতো, ওনারা দেন আমাকে কাজ পাঠাতো, আমি দেখে এটাকে আমি তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক করতাম না, ব্যাকগ্রাউন্ড স্কোর গুলো করতাম না, জাস্ট গান থাকলে একটু গান করে দিতাম। আচ্ছা, পরে দুই একটা গান যখন একটু ভালো রেসপন্স পাচ্ছিলাম, তো 17 সালে আমি একটা অ্যালবাম ফিচার করি, শিরিন জাওয়াদাপুর গানওয়ালি নামে একটা অ্যালবাম। দেন অ্যালবামটা লঞ্চ হওয়ার পর এখান থেকে অনেক কোম্পানিজ বা যারা আছে সবাই বলছে মানে আফরাল আপনার ঢাকা থাকা দরকার, তাহলে আমরা আপনার সাথে কন্টিনিউ কাজ করতে পারবো। দেন মুভ করি মানে পার্মানেন্টলি, বাট ইন্ডাস্ট্রিতে কাজ করছি অলমোস্ট 2009-10 থেকে আছি প্রায় ইন্ডাস্ট্রিতে, অল্প করে আছি রেকর্ড, যেহেতু চিটংয়েই থাকা হতো ফ্যামিলি থেকে কাজ করতাম, বাট একদম পার্মানেন্টলি মুভ করছি আপনার 2017-তে। মুভ করার পর এখানে বেশ কয়েকজন আমার ডিরেক্টরের সাথে পরিচিত হয় ড্রামা সেক্টরে, তার মধ্যে অন্যতম ছিল মহিদুল মহিম ভাই, জাকেরিয়া শৌখিন ভাই অ্যান্ড মাহমুদ মাহিন। ওকে, সো মহিদুল মহিম ভাইয়ের সাথে আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি সংখ্যক কাজ করা, বাকিদের সাথে আমার অসংখ্য কাজ হয়েছে, বাট ওনার সাথে যদি আমি স্পেসিফিক ভাবে একটা আলাদা করে বলতে চাই, বুক চিনচিন করছে। হ্যাঁ, এই প্রজেক্টটাও মহিদুল মহিম ভাইয়ের ছিল। সো ওনার সাথে বন্ডিংটা আসলে আমার ভাই বলেন, বন্ধু বলেন, আসলে সবকিছুর ঊর্ধ্বে। আমরা কখনো একটা কাজ করার সময় ভাবিনি আসলে যে আমরা এখানে কতটুক ফান্ড পাচ্ছি, উনি কি পাচ্ছে, আমি কি পাচ্ছি, আমরা কখনো না ভালো কাজগুলোর ক্ষেত্রে ওই যে বললাম না, কখনো ফিনান্সিয়াল দিকে চোখই দিই নাই। এবং সেখানে একটু আমিও বলতে চাই যে আসলে নাটকের যে কাজগুলো হয়, নাটকের গানে কিন্তু সময় খুবই কম থাকে, কম সময়ের মধ্যে ডেলিভারি দিতে হয়, তো ডেডলাইন মিট করতে গিয়ে কি আসলে কখনো আপনি কাজের সঙ্গে বা মানের সঙ্গে আপোষ করেছেন বা করতে হয়েছে কি? ইভেন আমার এখনো মনে আছে বেশ কয়েকটা নাটক, আর যদি নাটকের গানগুলোর কথা বলি, এমন গান আছে যেগুলো হয়তো দর্শক শুনেছে, আলহামদুলিল্লাহ অনেক জনপ্রিয়তা পেয়েছে গানগুলা। যেমন
এই গানগুলা বা এই নাটকগুলোর কথা বলছিলাম, আপনার 24 ঘন্টা চোখে পানি মেরে মেরে কাজ করছে, বিলিভ মি। কজ আপনার ডেডলাইন মিস করা যাবে না, কজ এই একটা প্রজেক্টের সাথে তো আসলে অনেক কিছু জড়িত, স্পন্সররা থাকে, ব্র্যান্ডিং, অনেক কিছুই জড়িত থাকে, হ্যাঁ লেভেলের একটা প্রেশার থাকে। সো এমন কিছু তো করা যাবে না আসলে যে নিজেদের অনেক ভালো চাইতে গিয়ে যে আরেকজনের ক্ষতি হবে। সো আমরা অল্প টাইমের মধ্যে অলওয়েজ ট্রাই করি, বা আমরা যারা মিউজিকে আছি আমাদের মতো, সো টাইমটা একদম ফিক্স থাকে যে এই টাইমের মধ্যে দিতে হবে, ডু অর ডাই। সো দিন রাত এক করে আমরা কাজ করি। তার কাজগুলো রিলিজের পর আসলে এটা তো গড গিফটেড ভাবে দেখা যাচ্ছে, ধরেন অনেক সময় দেখা গেল অনেক সময় নিয়ে কাজ করছি, ওই কাজগুলো মোটামুটি সারা পাইছি, বাট যে কাজটা খুব অল্প সময় নিয়ে কাজ করছি হয়নি না, যেগুলো যে কাজগুলো খুব অল্প সময় নিয়ে কাজ করছি দেখা গেল ওগুলোই মানে দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলছে। এই যেমন বুক চিনচিন গানটার কথাই যদি বলি, এটা এক রাতের গল্প, সব এক রাতেরই গল্প। ওই নাটকে আমার এখনো মনে আছে 5টা গান ছিল, 5টার মধ্যে 4টা গান আমি খুব যত্ন করে বানাইছি, বাকি যে গানগুলো ছিল বুক চিনচিন সবার শেষে রাতে, মানে এক রাতেই গানটা বানালাম। দেন সিঙ্গার ছিল পাভেলকে দিয়ে গানটা করালাম, যেহেতু ছেলে মেয়ে একটু আমি ও একটু দুষ্টুমি করতে ফোনে, যে ছেলে মেয়ে কণ্ঠে কথা বলতো দুষ্টুমি করে, তো ভাবলাম ওকে ফাইন একটা টুইস্ট করি। এটা ডিরেক্টরের একটা প্ল্যান ছিল যে একটা গান আমরা একটা ছেলে মেয়ের মতো গাইলে কেমন লাগে, ওই ফিলটা লাগবে আমাদের। সো দেন আমরা প্ল্যান করলাম, রাতে ভোকাল নিলাম, আজানের সময়, আজানের একটু আগে আমাদের ভয়েস শেষ হলো, আজান শেষ হলো, দেন একটু রেস্ট করে মিক্স মাস্টার করে ধরেন একদম 7টার মধ্যে গান রেডি, ঘুমায় নাই কিন্তু। বাকিটা তো সকালে রিলিজের পর নাটক থেকেই তো ধরেন মানুষের ভালোবাসা পাওয়া শুরু করলাম। একদম একদম। এবং গল্পে গল্পে যেটা আপনি বলছিলেন যে আসলে বাজেট নিজে সেই সময় যখন আপনারা কাজ শুরু করেছিলেন খুবই স্বল্প বাজেটে কাজ করেছেন, এবং তখন সেটা আসলে মাথায়ও ছিল না, নিজেরা পরিশ্রম করেছেন এবং সততা দিয়ে আসলে কাজটি দাঁড় করানোর চেষ্টা করেছেন। তো সেই সময় থেকে আসলে এখনকার সময়ের পার্থক্য কতটা দেখছেন, সেই দিক থেকে আসলে কি বলার আছে? আমি যদি তখনকার সময়ের সাথে আলহামদুলিল্লাহ আমার এখনকার পরিস্থিতির কথা যদি আমি শেয়ার করি, তখন যেটা আমি 1-2 গুণ পেতাম সেটা এখন দেখা যাচ্ছে কি 20-30 গুণ প্লাস। আলহামদুলিল্লাহ আমি ভালো রেমুনেশন নিয়ে মার্কেটে কাজ করছি, ইন্ডাস্ট্রিতে। দুর্দান্ত। সো এটা তো আসলে 1-2 দিনের স্যাক্রিফাইসের মানে কারণে না, দেখা গেল আই এম সো লাকি যে আলহামদুলিল্লাহ আমাদের দেশের বর্তমান সময়ে যে কয়েকটা বিগ ইউটিউব চ্যানেলগুলো যারা ড্রামা কন্টেন্ট রিলিজ করেন রেগুলার, প্রতিটা ইউটিউব চ্যানেলেরই কোনো না কোনো হাইয়েস্ট ভিউ টপ 1, 2, 3 মানে আমার গানগুলো আছে প্রতিটা ইউটিউব চ্যানেলে। এটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এটা তো আসলে মানুষের ভালোবাসা ছাড়া পসিবল ছিল না। কজ নাটকের গানগুলো তো হয় কি, দেখা যাচ্ছে আপনার স্ক্রিনে তো সব আমাদের নাটকের জনপ্রিয় আর্টিস্টরা ওনারাই থাকেন সব সময়। তো ওখান থেকে তো আসলে ওয়ান কাইন্ড অফ যখন গানটা রিলিজ হয়, তো ওখান থেকে বেশিরভাগ মানুষ তো গানটাকে নাটকের গান হিসেবেই চিনে। কোন আর্টিস্ট গাচ্ছে, কে গাচ্ছে আসলে খুব একটা, অনেকে যারা গান প্রেমী ছাড়া খুব একটা মানুষ কিন্তু আসলে সার্চ করে দেখে না যে গানটা কে গাইছে বা গানটা কেন ভালো লাগতেছে। অনেকে তো আসলে খুঁজে না, জাস্ট গান ভালো লাগতেছে শুনতেছে। সো ওই জায়গা থেকে আমি সবার কাছে গ্রেটফুল, আমার অডিয়েন্সের কাছে, যে আমার একটা কোনো একটা নাটক বা কোথাও আমার একটা হামিংও যদি কেউ শুনে, যে এসে যে অ্যাটলিস্ট ওই কন্টেন্ট ইউটিউবে কমেন্ট করে যে এটা আমি করছি, আমার ভোকালটা মানুষ চিনতে পারছে, এটা আমার জন্য আসলে অনেক বড় পাওয়া। তবে অনেকের মতে একটা কথা আমরা যেটা খুব শুনি যে এখনকার নাটকের গানগুলো আসলে আগের সেই নাটকের মতো আসলে হয় না, সেই বিষয়টা একটু মিসিং আছে, যে এখন আসলে সেই অর্থে মুখে মুখে ফিরছে না, শ্রোতারা যে গানগুলো শুনছেন হিট হচ্ছে না সেভাবে। এই ব্যাপারটির সাথে আপনি কতটা একমত বা কি বলতে চান এটা? আসলে আমি যদি এই বিষয়ে কথা বলতে চাই, এটা এক একজনের ভাষ্যমত এক এক রকম। আপনি দেখবেন গান হিট হচ্ছে প্রতিনিয়ত, আবার গান হিট হচ্ছে না। আমি যদি পুরোনো দিনের গানের কথা বলি, দেখেন পুরোনো দিনের গানগুলো এক একটা গান, ধরেন আমরা যদি 90s এর গানের কথা বলি, এগুলো এখনো জনপ্রিয় কোনো, কজ আমরা নিজেরাই তো অলমোস্ট 90s কিড যারা, আমরা এখনকার জেনারেশনে যারা আছি। সো আপনি দেখবেন আমাদের আপকামিং যে জেনারেশনটা আসবে, যেটা আরো 30-20 ইয়ার পরে, ওদের কাছে আমাদের এখনকার গানগুলো ইনশাল্লাহ অনেকটা জনপ্রিয় হবে। কজ একটা গান আপনার পপুলার হতে প্রচুর সময় লাগে। একটা গান কিন্তু 1-2 দিনে যে মানুষের কাছে গিয়ে জনপ্রিয়তা হতেই থাকবে দিনে রাতে, বিষয়টা এমন না। একটা গান রিলিজের পর থেকে এটা যত সময় যাবে, যদি ভালো গান হয়, আমি বলতেছি না সব গানের কথা, যে গানগুলো ভালো গান এগুলো দেখবেন আপনি জনপ্রিয় একদিনে হয়ে যায় না। যেমন আপনি অনেক পুরোনো দিনের গান আছে, যেমন আমরা এখনো শুনি অনেক পুরোনো গান, আসলে কোনো গানের কথা আলাদাভাবে বলতেও পারতেছি না, অনেকগুলা গান
কোনটা ফেলে কোনটা বলবো। যেমন আমাদের ধরেন কালজয়ী গানগুলোর কথা বলি, যদি আমাদের জেমস ভাইয়ের গানগুলো, আমাদের এলআরবি ওনাদের গানগুলা, সো আপনি দেখবেন এই গানগুলো সারা জীবন চলবে। সো কিছু গান এমন ভাবে আসলে ক্রিয়েট হয় যেগুলো বলা না যে কালজয়ী গান, আপনি এটা বলতে পারেন যে আগের দিনের গানের মতো কালজয়ী গান আমাদের বর্তমান সময়ে খুব মিসিং। আগের দিনে গান হতো আসলে কি বলবো মানে সোল থেকে, আমি জানি না এখন তো আসলে যে আপনি বললেন যে অল্প সময়ের মধ্যে আমাদের অনেক কিছু করতে হয়। আগের দিনে একজন কম্পোজার বা সিঙ্গার একটা অ্যালবাম রেডি করতো 2-3 বছর অনেক বড় সময় নিয়ে, আর সেই সময়টা আমাদের করতে হচ্ছে এখন 10 দিনের মধ্যে আমাদের, বা অনেক সময় এমনও টাইম পাই, যদি আমি নাটকের কথা বলি আপনি দেখবেন ডেডলাইন পড়ছে 5 দিনের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এন্ড গান একসাথে জমা দিতে হবে। সো একটা গানের জন্য যে আপনি যে সোল থেকে আলাদা একটা ডিফারেন্ট টিউন করবেন, সময়টা পাওয়া যায় না। আর যে গানগুলো এই অল্প সময়ের মধ্যে আসলে যে গান ভালো হওয়ার সেটা এমনিতেই ভালো হয়, এটা ডিপেন্ড করে যে আপনাকে বললাম না যে কোয়ালিটির উপরে। এবং আমরা মনে হয় সবকিছু মিলে একটা রেসের মধ্যে আছি, প্রতিনিয়ত নতুন কাজ নতুন গান সবকিছু নিয়ে একটা বিষয় কিন্তু থাকে আমাদের সবার কাজের ক্ষেত্রেই। কয়েকদিন আগে আপনি ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন আপনার স্টুডিওতে, সে স্টুডিও সেটআপ সম্পর্কে একটু শুনতে চাই, খুব চমৎকার ছিল, ভালো লেগেছে, একটু বিস্তারিত শুনবো সেগুলো নিয়ে। আমি যখন চিটং ছিলাম, সো আমি তো আসলে আমার ক্যারিয়ার প্রায় আমি 2009 থেকে অলমোস্ট 14 পর্যন্ত আমি ভারতে ছিলাম, আমি ইন্ডিয়াতে ছিলাম। সো পড়ালেখা করেছেন ওখানকার মিউজিক নিয়ে, সাউন্ড নিয়ে ওখানকার আমি বেশ কিছু ভালো ভালো কম্পোজার, দু একটা ইনস্টিটিউটে আমার এখানে মোটামুটি একটা লেসন নেওয়া হয়েছে সবার কাছ থেকে। সো আসলে ওখানকার যে টেস্টটা আমি দেখে আসছি, সো ওটা দেখার পর মনে হলো যে আসলে আমারও কি এরকম একটা কিছু একটা থাকতে পারে না, যে একটা স্টুডিও, যে আপনি দেখেন ধরুন আমি এখন যে সেটআপটাতে এখন বসে আছি, আমার কাছে তো এটা একটা গ্র্যান্ড পরিবেশ মনে হচ্ছে। সো এই পরিবেশের সাথে দেখা গেল আমারও দুটো কথা বলতে ভালো লাগছে। সো আমি এটা ফিল করতাম অলওয়েজ, মিউজিক তো আসলে আপনি ছোট বড় যে কোনো জায়গা থেকে করতে পারবেন, বাট আপনার যে জায়গায় আপনি বসে একটা মিউজিক ক্রিয়েট করবেন, হয় না আপনার ফিল হবে যে আপনার কাছে অনেক কিছু আছে, তারপর আপনি কেন কিছু পারছেন না। আমি অলওয়েজ এটা টার্গেট করছি আমার লাইফে যে আমার কাছে অনেক কিছু আছে, এন্ড আমার কাছে আমার থেকে অনেক কিছু করতে হবে। আমি যখন দেখবো যে আমি বসে জাস্ট সিম্পলি কাজ করতেছি, অনেক ডিসঅ্যাপয়েন্টেড, মনে কিছু হচ্ছে না, বাইরে সবাই ওই হতাশা নিয়ে আমি কাজ করতে চাই না। দ্যাটস ওয়াই আমি যখন 2016 থেকে যখন একদম মুভ করি ঢাকাতে পার্মানেন্টলি, আমি চিটাগংয়ে থাকা অবস্থায় আমি সবকিছু আমার অলমোস্ট তখন পারচেস করা, বিভিন্ন রকম যেগুলো ভালো ভালো মিউজিক করতে হাইলি ভালোভাবে কাজ করতে লাগবে, অলমোস্ট 2016 থেকে আমি খুবই এই সমস্ত বিষয়ে গ্যাজেট বলেন, এটা বলেন, হ্যাঁ আমার কথা হচ্ছে মিউজিক তো আসলে ভালোবেসে করতেছো, ভালোবাসার জায়গাটুকুতে যতটুকু ভালোবাসা দেওয়া যায়, যতটুকু এফোর্ট দেওয়া যায় সবটুকু মিলিয়ে, একদমই তাই। এবং 18 অক্টোবর আপনি আরেকটি ছবি পোস্ট করেছেন, চাঁদগাঁইয়া দুজন মানুষ, আমাদের প্রিয় জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সাথে একটি ছবি দেখেছি। কি হতে যাচ্ছে একটু ছবিটির নেপথ্যের গল্প শুনতে চাই। তিনি আপনার স্টুডিওতে তো বেড়াতে এসেছিলেন। আচ্ছা, মেহজাবিন আপুর কথা যদি বলি, শি ইজ অ্যামেজিং। ওকে, প্রথম কথা, অ্যান্ড মানে উনি হচ্ছে আসলে কি বলবো, আসলে আমরা দুজনের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ভাই বোনের মতো। সেটা কি চাঁদগাঁইয়া বলেই নাকি? চাঁদগাঁইয়া বলে আছে অ্যাজ এ হিউম্যান, মানে শি ইজ ভেরি নাইস, ইউ নো, শি ইজ ভেরি সুইট। মানে আমি যে কয়টা মানুষের সাথে আমার প্রতিনিয়ত দেখা হয়, মানে যে কয়েকটা মানুষ আমার স্পেশাল লিস্টে আছেন, তার মধ্যে উনি অন্যতম। ওকে, সো আপুর সাথে মাঝে মধ্যে বিভিন্ন কাজে সূত্রে আমাদের দেখা হয়। এখন তো উনি আমার নেইবারও হয়ে গেছেন অলরেডি, যেহেতু একসাথে আমাদের সেম এরিয়াতে থাকা হয়। সো দেখা যাচ্ছে মাঝে মধ্যে আপুর কিছু মিউজিক্যাল কাজ থাকে, ছোট ছোট কিছু ওনার কিছু কাজ থাকে, বা ওনার যদি মিউজিক্যাল কোনো সাপোর্টও লাগে, সো উনি অ্যাজ এ ব্রাদার আমার কথা মনে করেন। আই এম সো ব্লেসড। উনি আমাকে ফোন দেন, আবরাল কই আছেন, আমরা বসে বসে আমরা কিছু মাঝে মধ্যে কিছু মিউজিক্যাল ট্রিটমেন্ট আমরা করছি। আর কোনো সারপ্রাইজ থাকলে সেটা এখন বলবো না, সেটা আপকামিং থাক। এবং আরেকটি ব্যাপার নিয়ে আপনার কাছে শুনতে চাই, যে সঙ্গীত পরিচালনার কাজ করতে গিয়ে কি আসলে সঙ্গীত শিল্পী আবরালকে একটু আপনি পেছনে ফেলে দিচ্ছেন, নাকি আসলে প্রচারণা বা ব্র্যান্ডিং এর ব্যাপারে আপনি একটু অন্তর্মুখী, একটু লুকিয়ে থাকতে চান? আমি আসলে যদি সত্যিকার অর্থে বলি, আমার সাথে যারা কাজ করেছেন অনেকে বলেন আমি নাকি লেজি। আচ্ছা, প্রথম কথা আমি লেজি, বাট সেটা কেন? এই যে দেখা গেল অনেক সময় এমনও হয়েছে যে কোন একটা কাজ কালকে অন এয়ার যাবে, আমার কারণেও 2 দিন পেছাতে হলো, কারণ আমি কাজটার আসলে বেস্ট আউটপুট দেওয়ার আগ পর্যন্ত আমিও নাছরবান্ধ আমি দিচ্ছি না, লেভেলের সাথে আমিও ফাইট করতেছি যে আমার আরেকটা দিন সময় লাগবে, কারণ এই কাজটা এভাবে গেলে
মানে আমার নিজের পার্সোনালি খারাপ লাগবে যে আমি আরেকটু সময় পেলে কাজটাকে আরো ভালো করতে পারতাম। তাহলে কি আপনি পারফেকশনিস্ট? ইয়া, কিছুটা না, নাকি পুরোপুরি? অলমোস্ট 99%। আমি যতটুকু পর্যন্ত আমার মনে হয় যে অল্প সময়ের মধ্যে না এখন ঠিক আছে, ওকে এটা যেতে পারে, বাট এর আগ পর্যন্ত আসলে এই যে থাকে না, যেমন আমরা যখন গান মাস্টার করি একই গানকে কতটা বার মাস্টার করে করে যে এক্সপোর্ট দিতে থাকি, আবার নিজে শুনি, বাইরে শুনি, গাড়িতে শুনি, আবার মনে হচ্ছে না একটু প্রবলেম, আবার গিয়ে মানে কারেকশন করে হ্যাঁ লাস্ট আওয়ার পর্যন্ত। এই যেমন ধরেন ওজান যে গানটা আমাদের রেডি, বাট যেদিন আমাদের ভিডিও রিলিজ হবে তার আগের দিন রাতেও কিন্তু আমি মাস্টার ফাইল দিছি, আমার মনে হচ্ছে আরেকটু কারেকশন করা দরকার, মানে আসলে ভালো তো শেষ নাই, মানে পারফেকশনের তো শেষ নেই আসলে, এবং এক একজনের কাছে পারফেকশনের সংজ্ঞা কিন্তু এক এক রকম। এবং আপনি যে ধরনের গান শিখে এসেছেন বা যে ধরনের মেলোডি ধাঁচের যে গানগুলো করতে চান, সেখান থেকে আসলে অনেক সময় একটু চটুল ধরনের গান বা একটু ফরমাইশি গানগুলো তো বেশি করতে হয়। তো একজন শিল্পীর ক্ষুধার সে জায়গা থেকে কি আসলে নিজের জন্য কোনো কাজ করতে ইচ্ছে করে না? আমি আসলে আমার কিছু গান আমি আপকামিং আমার ইউটিউব চ্যানেল আফরাল সাহিদ থেকে আমি কিছুদিন পর রিলিজ করা শুরু করবো আমার রেগুলার গানগুলা। সো ওখানে আসলে আমি যখন 14-15 সময় এখানে যখন মুভ করি, আসলে আমার টেস্ট একটু অন্যরকম ছিল, একটু পপ সংস আমি খুব লাইক করতাম। হ্যাঁ, আমি কিছু ডিফারেন্ট গান করেছিলাম, বাট আমার মনে হলো যে গানগুলো আমি তখন করেছিলাম তখন ওই গানগুলো এখনকার ওই সময়কার ইন্ডাস্ট্রির জন্য মানে মানুষ যেগুলো পছন্দ করবে, হয়তো আমি খুব আপডেট চিন্তা করে ফেলছিলাম ওই টাইমে। আমি 2-1 গান দেন একটু প্রডিউস করা শুরু করছিলাম, বাট দেখলাম মানুষ এগুলো আসলে ওভাবে কানেক্ট করতে পারছে না। দেন আমি ভাবলাম আমি চিন্তা করলাম আমাদের দেশীয় মানুষ, আসলে আমাদের তো একটা ফোক বলেন বা আমাদের মাটির একটা ঘ্রাণ আছে আমাদের সবার ভিতরে, অনেক কিছু চিন্তা করে ভাবলাম যে ওকে ফাইন, আমাদের দেশের মানুষ যে গানগুলো পছন্দ করে আমি আগে ওগুলো দিয়ে একটু শুরু করি। দেন যখন আমার উপর একটা কনফিডেন্স ওনাদের আসবেন যে আমাদের দর্শক শ্রোতাদের যে আমি যে কোনো কাজ করলে ওনাদের ভালো লাগবে, ওই সিচুয়েশন পর্যন্ত মানে ওই পজিশন পর্যন্ত যতদিন আমি যেতে পারবো না ততদিন পর্যন্ত আসলে আমি অনেক রকমের গান করেছি যেগুলো আলহামদুলিল্লাহ দর্শক প্রিয়তে শ্রোতাদের ভালো লেগেছে। দেন আমি আপকামিং এই বছর থেকে আমি কিছু গান ছাড়বো যেগুলো আসলে আমার সোলের সং, যেগুলো আসলে আমি করতে চাইছি আমার হোল লাইফে, যেগুলো আমি রিলিজ করতে পারিনি স্টিল। মানুষ আমার মেলোডি গান শুনতেছে, ওকে ফাইন সব ঠিক আছে, বাট দিস ইজ নট অ্যাকচুয়াল মি। ওকে, মানে আমি যে গানগুলো আমার আপকামিং ডেজে ছাড়বো, দেন গিয়ে মানুষ জানতে পারবে যে আসলে ওগুলো ছিলাম আমি। বাট আমি এই যে বললাম না, সাপোজ আপনাকে একটা কথা বলি, ধরেন আমি নাটকের একটা সিন দেখছি যে অপূর্ব ভাই বা মেজাবিন আপুর দিকে তাকাইছে সুন্দর একটা লুকে, এখানে তো আসলে চাইলে আমি কোনো ক্রিটিক্যাল ডিফারেন্ট কোনো আমি সং এখানে আমি দিতে পারবো না, কজ এটা ফুটেজের সাথে আপনার সিঙ্ক হবে না। সো অনেক ডিফারেন্ট গান আমার 2015 সাল থেকে আমার করা আছে। ওই গানগুলো আমি এখন এই 26 এসে 10 বছর পরে এসে আমি গানগুলো এখন ছাড়বো। আমার মনে হচ্ছে এগুলো মানে এখন থেকে গানগুলো ছাড়ার জন্য পারফেক্ট টাইম। অনেক গান এরকম আমার আসলে জমে আছে, অনেক গান। হ্যাঁ, অসংখ্য গান। আচ্ছা, এন্ড আমি আলহামদুলিল্লাহ আমি নট অনলি যে আমি মেলোডি সং আর সবকিছু করে, আমি ভার্সেটাইল সব টাইপসের কাজই আমি করি। আপনি মানে আমাদের যত জনরার যত রকমের গানই থাক ইনশাআল্লাহ আমি করতে পারবো, সব রকমের কাজই আসবে। আমি সবগুলোতে মোটামুটি পরিকল্পনা আছে, টুকটাক করে সবকিছুতে আমি টুকটাক এক্সপেরিয়েন্স করছি সব ধরনের কাজ করে। সো এই যে বললাম না, ধরেন নাটকের গানের পাশাপাশি বা কিছু সিনেমার গানও করেছি। আপনি তো সব মাধ্যমে আসলে কাজ করেছেন, নাটক, টিভিসি, চলচ্চিত্র, সবগুলোতে। আমার এখানে জানবার ইচ্ছে আসলে যে আপনি কোন ধরনের মাধ্যমে বা কোন মাধ্যমে কাজ করতে সব থেকে বেশি উপভোগ করেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি যদি আসলে কোনো মাধ্যমের কথা বলে আসলে অন্য কোনো মাধ্যমকে আসলে আমি ছোট করব না, সব মাধ্যমে আমার কথা একটা গানটা সিনেমার হোক, আপনার ধরেন একটা শর্ট ফিল্মের হোক, একটা নাটকের হোক, টিভি যেই মাধ্যমে হোক, গান তো গানই। আমার কথা মানুষের কান পর্যন্ত গিয়ে গানটা মানুষ শুনতে পারলে হচ্ছে, সেটা কোন মাধ্যমে আসছে আসলে সেটা কোনো ম্যাটার করে না। আপনি দেখবেন অনেক গান আছে কোনো মাধ্যম ছাড়া, কেউ হয়তো ফেসবুকে গিয়ে নর্মাল একটা গিটার দিয়ে ছেড়ে দিয়েছে, যে কোনো মাধ্যমে হোক আপনার গান পর্যন্ত এসেছে, আপনার ভালো লাগছে গানটা। এটা কিন্তু আসলে মানে ম্যাটার করে না যে কোন মাধ্যমে আপনার কাছে আসছে, যে গানটা যে আপনার কাছে আসছে এটা ওই গানের সার্থকতা। ওকে ফাইন, আপনি দেখবেন অনেক সময় অনেক বিগ মুভিসেও দেখবেন অনেক গান গেছে হয়তো ওভাবে জনপ্রিয়তা পায় নাই, আবার অনেক ছোট কোনো মাধ্যম থেকে এসে অনেক গান অনেক বিশাল জনপ্রিয়তা পেয়ে যায়। ওটা আপনাকে বলছি। এবার আপনার পরিবারের গল্প একটু আসতে চাই। ফাহিমা আক্তার আপনার জীবন সঙ্গী, আপনার জীবনে তার প্রভাব কতটা? আচ্ছা, আপনি যে মানুষটার নাম নিলেন ফাহিমা আক্তার, আমি
যদি ওকে নিয়ে বলতে যাই আসলে হয়তো বলে শেষ করতে পারবো না। ইভেন আমার মনে হয় আজকে আমি যে জায়গায় বসে এখানে কথা বলছি, আমার লাইফের মানে লাইফের অনেকটা বিগেস্ট একটা সাকসেসের পথ আসলে সবকিছুর মূলে আসলে ও আছে। আমি যখন স্টার্টিং থেকে মিউজিক শুরু করি, আমার আম্মু অলওয়েজ আমার পাশে ছিল। আর আমার মনে হতো যে আসলে আমার আম্মু ছাড়া আমাকে কখনো মেবি মিউজিকে বা আমাকে কেউ ভাবে সাপোর্ট করবে না। দেন আমার আম্মুর পাশাপাশি আমার ফ্যামিলিতে আমার ছোট ভাইরা যারা আছে, আমার ফ্যামিলি, আমার রিলেটিভসরা অল্প অল্প করে সাপোর্ট করা শুরু করতেছে। বাট মিউজিককে আসলে মিউজিকটাকে যে আসলে ভালোভাবে করতে পারবো, যে ঢাকা তো আসলে ধরেন রাজধানী, যেহেতু এখান থেকে সবকিছু লঞ্চ হয়, সো ওইখানেই তো আসতে হবে। সো আমি চিটং থেকে আসলে আমার এখনো মনে আছে আমার বিয়ের 3 মাসের মধ্যে, বিয়ের পরপরে আমি প্রায় ঢাকাতে মুভ করি। সো আমার ওয়াইফ ও একা আসলে, আমি যখন এখানে দিন রাত এক করে কাজ করতাম, ও একা সবকিছু আসলে ও সামলাইছে আমার পেছনে। আমার যথেষ্ট পরিমাণ আমার টেক কেয়ার করছে আসলে। মানে কোন একটা যে কমপ্লেন আমি তাকে নিয়ে করব, সেই সুযোগে আসলে আমি পাই না আসলে তাকে নিয়ে যে আমি কোন একটা কমপ্লেন করব। সে সব কিছুতে আমাকে মোটিভেট করতো, প্রতিটা সেক্টরে সে আমার পাশে ছিল। আমার কোন একটা গান ভালো হলে সে বলতো হ্যাঁ এটা ভালো, আফটার এটা ভালো লাগবে মানুষের। যে গানটা ও বলতো আসলে এটা মোটামুটি, সামহাও আসলে ওই গানটা হিটই হয় না। যে গানটা নর্মালি ও শুনে বলতে যে, সো ও আমার ওয়াইফ প্লাস হচ্ছে ও আমার একটা মানে আমার সবচেয়ে বড়। এবং আপনার সন্তান মাহবীর হোসেন ইজহার, তাকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখছেন? তাকে নিয়ে আমি স্বপ্ন দেখছি আসলে সেও অলরেডি কি বলবো আসলে মিউজিশিয়ানের ছেলে। আমি জানি না, আমি রক্তে তো আছে। ইভেন সে স্টিল এখনো দেখা যাচ্ছে আপনার ধরেন আমি যখন স্টুডিওতে বসি মাঝে মধ্যে সে এসে, আমি যখন একটু রেস্ট করি বা ফোনে কথা বলি, ও যদি আমার পিয়ানো বা কিছু অন পায় ওর মতো বাজায়, ওর মতো সবকিছু করেন। আমার যে কয়েকটা গান আছে আলহামদুলিল্লাহ আমার ছেলেরও এগুলো মুখস্থ মোটামুটি। ও বিভিন্ন জায়গায় গেলে, ইভেন স্কুলে, কিছুদিন আগে একটা স্কুলে একটা মজার ঘটনা বলি, ও তো বিএফ শাহিনে পড়াশোনা করে আমার ছেলে। সো ওখানে হঠাৎ করে টিচারকে বলতেছে ওর মন খারাপ। টিচার ওকে জিজ্ঞেস করছে মানে তোমার কি মন খারাপ? বলে না আমার ভাল লাগতেছে না। বলে কেন? বলে এমনিতে। তো ও টিচারকে বলতেছে, বলে একটু ইউটিউবে জানতো, বলে আমার পাপাকে সার্চ দেন। হ্যাঁ, এখন ও আমার স্পেলিংটা তো আসলে বুঝতেছে না, এখন ছোট বাচ্চা, মাত্র আপনার নার্সারিতে অ্যাডমিশন করালাম ওকে। সো ওখানে ওর আম্মু থেকে আমার স্পেলিংটা ঠিকঠাক লিখে ও ডায়েরিতে লিখে রাখছে পেছনে, যে ও যেন টিচারকে দেখাবে যে হচ্ছে এটা হচ্ছে আমার বাবা। ওকে, সে হচ্ছে দেন দেখালো টিচারকে যে এইটা একটু সার্চ দেন, এই নামটা আবরাল, এই নামটা সার্চ দেন। টিচার সার্চ দেওয়ার পর বললো আচ্ছা উনি তোমার বাবা, ওনার গান তো শুনি। বলে হ্যাঁ। তো এরপর আমার ওয়াইফ যখন স্কুলে যায়, তো টিচার বলে আর কি, বলে আপনার ছেলে গতকালকে মানে আমার সেলফোন থেকে হচ্ছে ওর আব্বুর নাম সার্চ দিয়ে আমাকে দেখাচ্ছে এগুলো ওর আব্বুর গান। মানে আমি আর একটা প্রোগ্রাম কিছুদিন আগে আমাদের একটা ফ্যামিলিয়ার প্রোগ্রাম হয়েছিল, আমার ছোট শালা, ওর নাম রাহাত। সো ওর একটা মাত্র মেয়ে, ওর হচ্ছে জন্মদিন ছিল। তো আমরা সবাই ফ্যামিলি গেট টুগেদার করছিলাম, গান করছিলাম। আমি যখন গান গাইতে উঠলাম, আমার ছেলে পেছন থেকে দৌড়ে এসে হচ্ছে ওর নানিকে বলতেছে আমার পাপা গান গাচ্ছে, আমার পাপা গান গাচ্ছে। মানে হি সো এক্সাইটেড। ও খুব, আর ও আমার কোনো কিছু দেখলে ও এসে জোরে এসে একটা হাগ দিবে আমাকে। মানে ও আমার সবকিছু নিয়ে এক্সাইটেড। আমার ছেলেকে দেখলে আসলে আমার তখন মনে হয় যে আমার আসলে লাইফে অনেক কিছু করা দরকার। হ্যাঁ, এবং সার্থক আসলে এরকম পরিবারের সাথে থাকলে সবসময় ভালো কাজের অনুপ্রেরণা অবশ্যই পাওয়া যায়। এবং আপনাকে আমরা কিন্তু বিভিন্ন গানে বা বিভিন্ন ভিডিওতে মডেল হিসেবেও দেখেছি। তো যদি নাটক সিনেমার কখনো অভিনয় প্রস্তাব পান, আপনি করবেন? আপাতত গানের মানুষ, গানে আমার মনে হয় ভালো আছি। বাট স্টিল এখনো আপনার ধরেন অসংখ্য জায়গা থেকে মোটামুটি নক পাই যে আমি নাটক করব কিনা, ইন্টারেস্টেড কিনা, বা সেটা নাটক করতে চাই কিনা, বা কোনো ওয়েব ফিল্ম বা অনেক কিছু আলহামদুলিল্লাহ নক পাই না যে তা না। বাট আমার মনে হয় আসলে গান করা যেমন টাফ, যারা গানের লাইনে আছেন তারা জানেন। অভিনয়ের বিষয়টা হচ্ছে আসলে আপনি দেখতে গুড লুকিং বা আপনাকে মানুষ পছন্দ করতেছে এই বিধায় তা না যে আপনার আসলে সব প্ল্যাটফর্মে আপনার থাকতে হবে। সবাই সব প্ল্যাটফর্মের জন্য পারফেক্টও না। আমার মনে হয় যারা স্ক্রিনে আছেন ওনারা যখন অভিজ্ঞ যারা কাজ করছেন, অভিনেতা অভিনেত্রীরা, সো আপনি দেখবেন ওনাদের অনেক বছরের অভিজ্ঞতার পরে এসে কিন্তু ওনারা কাজ করছেন। এমন না যে আজকেই এসে একদম নিউলি শুরু করে দিয়েছেন। সো আমি ওনাদের প্রতি রেসপেক্ট রাখি। আমার কথা যে সেক্টরে আসলে বেস্ট তাদের ওখানেই মানায়। সো এটা ফিউচার প্ল্যান, যদি কখনো মনে হয় যে
আমি ওই জায়গার জন্য আমি নিজেকে অনেকটা গুছিয়ে নিতে পেরেছি পারফেক্টলি, তখন আমি হয়তো মুভ করতে পারি, বাট নট রাইট নাও। এখন সেরকম কোনো পরিকল্পনা নেই। ওকে, এবং গানের মানুষকে সামনে নিয়ে আমি এতক্ষণ শুধু গানের গল্প শুনেছি, একটা গান শুনতে চাই আপনার কাছে, কয়েকটা লাইন শুনবো। ওকে, কোন গানটি শোনাবেন? আমি আমার আর আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী কণার একটি গান করছি। গানটির নাম ভুলো না আমায়। গানটির কথা লিখেছিলেন আহমেদ রিজভী ভাই, সুরসঙ্গীত আমার করা। এটি ভুলো না আমায় নাটকের একটি গান, পরিচালনা ছিলেন জাকিরিয়া শৌখিন ভাই। আমি অল্প করে শোনাচ্ছি গানটি। আজ থেকে আমি শুধু যে তোমার, তুমি ছাড়া মন অসহায়, পাশে থেকো চিরদিন, ভুলো না আমায়, ভুলো না আমায়, ভুলো না আমায়, পাশে থেকো চিরদিন, ভুলো না আমায়, ভুলো না আমায়, ভুলো না আমায়। বাহ, Thank you. অসাধারণ অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব, ঝটপট উত্তর দিতে হবে। Okay. ইন্ডাস্ট্রিতে আপনার সব থেকে কাছের দুজন বন্ধুর নাম বলুন, একজন পুরুষ একজন নারী। একজন পুরুষ একজন নারী, হ্যাঁ। কাছে দুজন, ভেরি টাফ। নারী আপাতত সরি টু ওরকম কোনো বন্ধু নাই, সবাই আমার কাছে সেম। না, কাছের মানুষ। কাছের মানুষ আমার ওয়াইফই একজন, আই মিন আমার নারীদের মধ্যে। আচ্ছা। আর হচ্ছে বন্ধুদের মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড দুজনের কথা বলা যাবে না নাকি হ্যাঁ, একজনই? শুনি। আচ্ছা, ঠিক আছে, দুজনেই শুনি। আমার একদম শুরু থেকে আসলে পাভেল আমার বেস্ট ফ্রেন্ড, অনির এন্ড সোহেল, সরি তিনজন বলে ফেললাম, আসলে ওরা হচ্ছে, বাকিরা অনেকেই কাছের, হয়তো যাদের কথা মানে যাদের সাথে একদম শুরু থেকে আমার পরিচয়, একসাথে আছি, ওদের কথা জাস্ট আগে বলে ফেললাম আর কি। জি, যে নারী সঙ্গীত শিল্পীদের সঙ্গে আপনি ডুয়েট করার স্বপ্ন দেখেন, তিনজনের নাম বলতে হবে। আমি জানি না সেটা কতটা সত্যি হবে। এক নম্বরে ডেফিনেটলি শ্রেয়া ঘোষাল, একটা ড্রিম। অ্যান্ড আমি অলরেডি যোগাযোগও করেছি। সো ওনার সাথে গান করতে হলে তো আসলে অনেক প্ল্যানিং, অনেক বাজেটের একটা ব্যাপার স্যাপার আছে। সো যদি আপনার কখনো পরিস্থিতি যদি ওভাবে যদি গুছিয়ে আনতে পারি সবকিছু, তাহলে হয়তো বা যদি জীবন সৌভাগ্য হয় ওনার সাথে একটা গান করার ইচ্ছা। দেন মোনালি ঠাকুর, এই দুইজন। কজ অ্যান্ড বাংলাদেশি তো আসলে বলতে গেলে আমি যাদের সাথে গান করেছি, কণা আপু, কোনাল আপু, আমাদের পড়শি, ন্যান্সি আপু, আসলে ওনারাও কেউ কিন্তু আমাদের বলিউড কোনো তারকার চেয়ে কম না। আমি ওনারা কিন্তু অনেকের ঊর্ধ্বে, ওনারাও আমাদের দেশে, আমাদের দেশের জন্য ওনারাই আমাদের আসলে অনেক বিগেস্ট বলিউড স্টার্স। আমি আরেকজনের কথা যদি বলি, সেটা হচ্ছে পায়েল দেব। রিসেন্টলি আমি যেহেতু মেলোডি সং করি, আমি রেগুলার তার প্রচুর কাজ শুনি, ইন্ডিয়ান বাংলা সব মিক্স করে। সো তার সাথে একটা গান করার ইচ্ছা আছে আমার। চমৎকার। এবার আমি কয়েকজনের নাম বলছি, ঠিক এক বাক্যে বা একটা শব্দে বিশ্লেষণ করতে হবে। দিলশাদ নাহার, কণা। ভেরি সুইট। সোমনুর, মনির, কোনাল। অ্যামেজিং। পড়শি। কিউট। মাশা ইসলাম। ক্রিয়েটিভ। হৈমন্তী, রক্ষিত দাস। মেলোডি। আতিয়া আনিশা। নাইস ভয়েস। অবন্তী সিথি। ওর অনেক ট্যালেন্ট, বলে বোঝাতে পারবো না। বাহ। মাল্টিটাস্ক। সিথি সাহা। ভেরি ফ্যামিলিয়ার। ওকে, বাহ, দুর্দান্ত। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। এই বছরটাতে আসলে পরিকল্পনা করে অনেক ভালো গান আমাদেরকে উপহার দিন, এই প্রত্যাশা রাখছি। বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।